আমাকে ক্ষমা করে দিও। সবাইরে নিয়ে ওই বাসায় সুন্দর করে বসবাস করবা। ওই বাড়িটা দেখলেই যেন মনে হয় যে তোমার আব্বা জীবিত আছে। হ্যালো বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছি এক পরিবারের নির্মম কিছু বাস্তবতা। তারা সম্পত্তির জন্য নিজেদের মধ্যেও কত কিছুই না করছে। ঠিক তারই এক বাস্তব প্রমাণ নিয়ে হাজির হয়েছি আজকের এপিসোডে আমরা দেখব সমাজের এক নির্মম বাস্তবতা, যা আমাদেরকে আয়নার মতো সামনে দাঁড় করিয়ে দেয়। সম্পদ, কেরিয়ার আর সাকসেসের পেছনে ছুটতে গিয়ে আমরা অমূল্য রত্নগুলোকেও হারিয়ে ফেলি। সে হাকারের গল্পই আজ আপনাদেরকে শোনাবো। বন্ধুরা, আপনারা যারা এখনও নাটক বাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের আত্মবিশ্বাসী আমরা নতুন নাটক তৈরি করতে এগিয়ে যাওয়ার সক্ষমতা পাই। চলুন আজকের নাটকটি শুরু করা যাক। আজকের এই নাটকটি শুধুমাত্র একটা নাটকের মধ্যে সীমাবদ্ধ না, এটি প্রতিটি সন্তানের জন্য এক বড় শিক্ষা। এই উদ্দেশ্যে আমরা গল্পটির নাম দিতে পারি অভিশপ্ত সাফল্য। সাফল্যের হাতছানি এবং অন্ধমোহ। গল্পের শুরুতেই আমরা দেখি ফাহাদকে। ফাহাদ একজন উচ্চাকাঙ্ক্ষী যুবক, যাকে আপনারা গত পর্বেও দেখেছেন। তার কাছে জীবনের সার্থকতা মানেই হলো অটল সম্পদ আর প্রতিপত্তি। কিন্তু এই সাফল্যের পথে তার সবচেয়ে বড় বাধা ছিল তার মধ্যবিত্ত বাবা এবং তার পুরনো নীতি আদর্শ। ফাহাদের শ্বশুর, যিনি একজন প্রভাবশালী চেয়ারম্যান, তিনি ফাহাদকে একটা অদ্ভুত শর্ত দেন। তিনি জামাই নন, তিনি একজন ছেলে চান। অর্থাৎ ফাহাদকে তার নিজের শেকড়, তার নিজের বাবার অস্বীকার করে চেয়ারম্যানের পরিচয় গ্রহণ করতে হবে। অন্ধ এবং মোহে পড়া এই শর্ত মেনে নেয় ফাহাদ। সে মনে মনে ভাবে, আমি আমার বাবার ইচ্ছে করছি এবং এই ভিটেমাটির দলিলটা একেবারে হাতে পেলেই আমি আবার ফিরে যাব, সব বুঝিয়ে বলবো। কিন্তু সে ভুলে গেছিল সময় কারোর জন্য অপেক্ষা করে না। বিচ্ছেদের দেয়াল ও নীরব মৃত্যু ফাহাদকে দীর্ঘ সময় তার বাবা মায়ের সাথে কোনো যোগাযোগ রাখে না। ফাহাদের একটা মাত্রই জেদ, হাতে দলিল নিয়ে সে মুখ দেখাবে। ওদিকে তার বৃদ্ধ বাবা গুলজার আহমেদ ছেলের এই নীরবতায় তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিলেন। হঠাৎ একদিন ফাহাদের সেই কাঙ্ক্ষিত দলিল হাতে আসে। সে খুশিতে আত্মহারা হয়ে যায়। সে জয়ী, আজ সে বাবার সামনে গিয়ে দাঁড়াবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা ফোন কল পায়ের মাটির তলা সরিয়ে দেয়। খবর আসে গুলজার আহমেদ আর নেই। নাটকের এই হৃদয়বিহক দৃশ্যটি শুরু হয় এখান থেকেই। ফাহাদ যখন বাড়িতে পৌঁছে যায়, তখন তার হাতে সেই স্বপ্নের দলিল, কিন্তু বাবার নিথর দেহের সামনে দলিলের মুখে এক টুকরো কাগজের চেয়েও কিছু না। মাহের হাহাকার, অনুশোচনা, আগুন। ফাহাদকে দেখে মা যে প্রতিক্রিয়া দেখায় তা দর্শক হিসেবে আপনি বুকে তীর বাঁধার মতো। মা চিৎকার করে তাকে দানব বলে সম্বোধন করেন। তিনি বলেন, তুই টাকা চেয়েছিলি, বাড়ি চেয়েছিলি, আমি তোকে সব দিতাম, কিন্তু তুই আমার জীবনসঙ্গীকে কেন কেড়ে নিলি? কেন তাকে শেষবারের মতো সুযোগটুকু দিলি না? ফাহাদ তখন বুঝতে পারে সে ভবিষ্যতের কথা ভেবেই তার বর্তমান বিসর্জন দিয়েছিল। সেই ভবিষ্যতে আজ কতটুকু শূন্য। বাবার হাত পা নেই। সে চিৎকার করে বলতে থাকে, আব্বা, এই যে তোমার ঘর, আমি দলিল নিয়ে এসেছি, তুমি একবার চোখ মেলে দেখো। কিন্তু পরপারে চলে যাওয়ার বাবা সাড়া দেন না। ফাহাদ উপলব্ধি করে পৃথিবী তার মতো কুসন্তানের কোনো ক্ষমা নেই। সে নিজের মুখে স্বীকার করে, শাস্তি কেবল জেলেই হয় না, সারা জীবন এই অপরাধবোধ হলো তার সবচেয়ে বড় জেলখানা। জানাজা শেষ। বিদায় জানাজার নামাজের সময় ফাহাদ তখন পাড়া প্রতিবেশীর সামনে দাঁড়িয়ে বাবার হয়ে ক্ষমা চায়। তখন তার কণ্ঠস্বর ছিল ভাঙা। সে বলে, তার বাবা এই এলাকাকে ভালোবাসতেন, মানুষের ভালোবাসতেন। জানাজায় সে চার তাকবীর আর শেষ বিদায়ের প্রতিটি মুহূর্ত দর্শকের চোখ জলে আনতে বাধ্য করবে। গল্পের শেষে আমরা দেখি নতুন ফাহাদকে। সে ফাহাদ আর সম্পদের পেছনে ছোটে না, বরং তার বাকিটা জীবন একজন ভালো মানুষ হিসেবে কাটাতে চায়। সে তার মাকে সেই বাড়িতে সসম্মানে ফিরিয়ে দেয় এবং প্রতিজ্ঞা করে এই বাড়িটি এমনভাবে আগলে রাখবে যেন মনে হয় তার বাবা এখনও তাদের সামনেই বেঁচে আছে। এই নাটকটি আমাদেরকে শেখায়, বাবার দেওয়া ভালোবাসা চেয়ে বড় আর কোনো সম্পদ পৃথিবীতে নেই। আমাদের প্রায় ভাবি আগে প্রতিষ্ঠিত হয়, তারপর বাবা মাকে সময় দেব। কিন্তু মনে রাখবেন, আপনি কখন প্রতিষ্ঠিত হবেন, তখন হয়তো আপনার এই সাফল্যের ভাগ নেওয়ার মতো বাবা মা বেঁচে থাকবে না। ফাহাদ দলিল পেয়ে বাড়ি পৌঁছে যায়। গল্পটা যত গভীরে যেতে যায়, ততই চমকপ্রদ এবং আবেগঘনীয় হয়ে আসে। টাকা দিয়ে হয়তো অট্টালিকা বানানো যায়, কিন্তু সেই ঘরের শান্তির বাতাস বইবে কি না তা নির্ভর করে বাবা মার দোয়ার ওপর।
গত পর্বে আমরা দেখেছিলাম ফাহাদ সে চরম ভুল তাকে তার নিঃস্ব করে দিয়েছে। আজ তোমরা ফাহাদের এই দহন সে জিতেছে ঠিকই, কিন্তু তার আম্মার কাছে হেরে গেছে অনেক বড় ব্যবধানে। ফাহাদ যখন তার বাবার নিথর দেহের সামনে সে সম্পত্তির দলিলটা খুলে ধরে, তখন তার মনে পড়ে যায় বাবার সেই পুরনোগুলো কথা হলো। বাবার সততাই হলো আসল সম্পদ। ফাহাদ যখন ভাবেনি সে তার দলিল পাওয়ার জন্য সে বছরের পর বছর নিজের পরিবারকে ভুলছিল, এই দলিলটাই আজ তাকে বিদ্রূপ করেছে। সে চিৎকার করে বলতে থাকে, আব্বা তুমি চেয়েছিলে আমি এই পুরনো জমিটা যেন কারোর হাতে না যায়, দেখো আমি ফিরিয়ে এনেছি, কিন্তু এখন তুমি তো নেই। কার জন্য এই লড়াই, কার জন্য এই জেদ? এই দৃশ্যটা আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা যখন অনেক দূরে গিয়ে সফল হই, তখন পিছনে তাকিয়ে দেখি যাদের জন্য এই আয়োজন ছিল তারা অনেক সময় বিদায় নিয়েছে। অপরাধের সাক্ষীস্বরূপ মসজিদের মাইকে যখন ঘোষণা হয় গুলজার আহমেদ আর নেই, তখন পুরো এলাকা নিস্তব্ধ হয়ে যায়। ফাহাদ বুঝতে পারে এলাকার মানুষ ঘৃণা করছে। জানাজার আগে সে দাঁড়িয়ে কথা বলতে চায়, কিন্তু তার হাত পা কাঁপছিল। সে বলে, আমি জানি না এই বাবার যোগ্য সন্তান হতে পারেনি, আমি অপরাধী, কিন্তু আমার বাবার খুব হৃদয়ের মানুষ ছিলেন। যারা দয়া করে তারা ক্ষমাও করে দেবেন। এটি কেবল একটি ক্ষমা প্রার্থনা ছিল না, এটি ফাহাদের ভেতরকার দানব সত্তার পরাজয়। জানাজার এই চার তাকবীরের ধ্বনি যখন শেষ হলো, তখন ফাহাদের হৃৎপিণ্ডে হাতুড়ির মতো আঘাত করছিল। এক এক একটি তাকবীর যেন মনে করিয়ে দিচ্ছিল তার বাবার অভিমান। মা যখন ফাহাদকে কাছে ডাকে, ফাহাদ তখন আম্মা বলে ডাকতে ভয় পাচ্ছিল। তখন ফাহাদের বাড়ি থেকে বের করে দিতে চান। তখন ফাহাদ বুঝতে পারে টাকা দিয়ে সব কেনা গেলেও মায়ের দোয়া কেনা যায় না। মা বলেন, তুই তো চেয়ারম্যানের ছেলে হতে চেয়েছিলি, তবে কেন আমাদের এই মৃত স্বামীর সামনে এসে দাঁড়িয়েছিস? যা তোর এই সাফল্য সুখে থাক। ফাহাদ বুঝতে পারে সে আজ স্বাধীন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে, তার চারপাশের দেয়ালগুলো যেন তাকে গিলে খেতে চাচ্ছে। এই দৃশ্যটা দেখে বিশ্বাসঘাতকতা, পরম ক্ষমা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। এক নতুন ফাহাদের জন্ম যখন আমরা দেখতে পাই গল্পের একদম শেষে, ফাহাদ যেই চেয়ারম্যান হওয়ার দম্ভ ত্যাগ করে, সে তার শ্বশুরবাড়ি থেকে তথাকথিত ছেলের পরিচয় ছুঁড়ে ফেলে দেয়। সে ফিরে আসে শিকড়ে। তার একটাই লক্ষ্য, বাকিটা জীবন মায়ের সেবা করা এবং বাবার ফেলে যাওয়া আদর্শে চলা। সে দলিল মায়ের পায়ে রেখে ফেলে বলে, মা দানবটা যখন মানুষ সামনে চায় তখন সেই সুযোগটাই দাও। বন্ধুরা, ফাহাদের গল্প হয়তো কাল্পনিক, কিন্তু আমাদের চারপাশের চিত্রটা কি খুব বেশি আলাদা? কেরিয়ারের ইঁদুর দৌড়ে কি আমরা ফাহাদের মতোই আমাদের শিকড়কে ভুলে যাচ্ছি না? সাফল্যে গিয়েও কি প্রিয়জনের চোখে জল মুছতে না পারা সেই সাফল্যের কোনো মূল্য আছে? মনে রাখবেন, দলিল পকেটে থাকলেও যদি বাবার দোয়া সাথে না থাকে, তবে আপনি দুনিয়ার সবচেয়ে গরিব। আপনার জীবনে কি এমন কোনো প্রিয় মানুষ আছে যার সামনে আপনি সময় দিতে পারছেন না? আজই তাকে একটা ফোন করে বলুন বা তার পাশে গিয়ে বসুন, কারণ সময় চলে গেলে দলিলই পড়ে থাকে, মানুষ আর ফিরে আসে না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্যটি জানান। দেখা হবে পরবর্তী গল্প নিয়ে, কিন্তু গল্পটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি না, কারণ গল্পটি যতই গভীরে যাচ্ছে ততই চমকপ্রদ হয়ে আসছে। আমরা গল্পটির শেষে অনুধাবন করতে পারি সাফল্য মানেই কি জয়, নাকি কখনো কখনো জয়ের মাঝেও লুকিয়ে থাকে এক বিশাল পরাজয়। ফাহাদ সম্পত্তি পেয়েছে ঠিকই, কিন্তু সে বাড়িতে ঢোকার অধিকার কি তার আছে? আজ আমরা দেখব এই গল্পের শেষ অধ্যায়, যা রক্তের সম্পর্কের আত্মিক টানের চূড়ান্ত লড়াই ফুটে উঠেছে। বন্ধুরা, আপনারা সবসময় মনে রাখবেন, মানুষ বাঁচে তার কর্মে আর সুখী হয় তার শেকড়ের টান। সর্বশেষ একটা কথাই আপনাকে বলবো, কেমন লাগলো আজকের এই গল্পটি? অবশ্যই মনে রাখবেন, সাফল্যই আসলে উন্নতির চাবিকাঠি না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামীকালকে নতুন এপিসোডে।